So, chapter 3. Okay, so today our topics are characteristics of transition metals. Characteristics of transition metal. One of the most vital part যেটা সেটা হচ্ছে characteristics of transition metal. Characteristics of transition metal. There are 5 common characteristics, but there are 5 main characteristics of transition metal. So, and এরকম 5 characteristics যেটা হচ্ছে এরকম যে একটা এলিমেন্টকে ট্রানজিশন বলা হবে তখনই যখন তার মধ্যে এই 5টা ক্যারেক্টার থাকবে। এর মধ্যে যদি কোনো একটা ক্যারেক্টার মিস করে তাহলে সেটার ট্রানজিশন থাকেই না, মানে এতটা হচ্ছে তোমার কম্পালসারি এই ক্যারেক্টারগুলা থাকা। ওরকম মেইন ক্যারেক্টার গুলা হচ্ছে গিয়া তোমার ট্রানজিশন মেটালের। যদিও তোমাদেরকে একটু বলি, এখানে তোমার এই স্টাডিটা অনেক সময় একটু ডিফার করে বলতে অনেক সময় এখানে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে 4টা ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করা হয়, মানে ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করা হয় 4টা। তো যেখানে 4টা শেয়ার করবে কেউ, যখন 4টা ক্যারেক্টারিস্টিক্স সামবডি যদি দেখো যে শেয়ার করে বা বইয়ের মধ্যেও যদি দেখো যে 4টা ক্যারেক্টারিস্টিক্স মেনশন করা, তাহলে বুঝে নিবা যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাকে অনেক সময় ক্যারেক্টারিস্টিক্স এর পার্টে দেখানো হয় অথবা ওটাকে অনেক সময় ইন্ডিভিজুয়াল শেয়ার করা হয়। তো এটা ম্যাটার করে না, আমরা জাস্ট জানবো যে দিস 5 ক্যারেক্টারিস্টিক। নাম্বার 1 সেটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার তার মানে হচ্ছে যে ট্রানজিশন মেটাল যারা তাদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল। ট্রানজিশন মেটাল মানেই তার অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল, ট্রানজিশন মেটাল মানেই তার অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল। অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল না হলে সেটা ট্রানজিশন থাকে না। তাহলে ট্রানজিশনদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে যে এদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল। অনেক সময় এটা আমাদের থিঙ্কিং এ আসতে পারে যে এদেরকে কেন ট্রানজিশন মেটাল বলে, why transition metal called so, why transition metal called so, কেন এদেরকে ট্রানজিশন বলে। এটার মেইন কারণটা হচ্ছে এই ভেরিয়েবিলিটিটা, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। তার মানে এরা কি হতে পারে, তোমার এরকম যে ফেরাস একটা ফর্ম অফ আয়ন, ফেরিক অ্যানাদার ফর্ম অফ আয়ন। তার মানে এটা হচ্ছে কি এক্সাম্পল অফ গিভিং ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার বাই আয়রন। আয়রন ক্যান প্রডিউস Fe2+, আয়রন ক্যান প্রডিউস Fe3+। তার মানে ইট হ্যাজ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। এন্ড ফেরাস থেকে চাইলে সে ফেরিকে কি হতে পারে, ট্রানজিট হতে পারে। আবার ফেরিক থেকে ফেরাসে কি হতে পারে, ট্রানজিট হতে পারে। এই ট্রানজিট হতে পারে বলেই এদেরকে ট্রানজিশন বলে। তাইলে এটা নিয়ে অনেক সময় কথা হয় না যে কেন ট্রানজিশন বলে। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এটা, যেহেতু তারা তাদের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিট করতে পারে, সেই কারণেই এদেরকে বলা হয় ট্রানজিশন মেটাল। ওকে, তাহলে যারা ট্রানজিশন মেটাল তাদের একটা মেইন ক্যারেক্টারিস্টিক বা ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে যে দে হ্যাভ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, আর ট্রানজিশন মেটাল হ্যাজ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। তার মানে এদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল, যার এক্সাম্পল আয়রন Fe2+, Fe3+। তার মানে যত আছে সবারই অক্সিডেশন নাম্বার কি ভেরিয়েবল। তোমরা যে বলে আসছো যে জিঙ্ক ট্রানজিশন না, কেন জানো? কারণ জিঙ্ক হ্যাজ অনলি ওয়ান আয়ন, স্ক্যান্ডিয়াম। জিঙ্ক ট্রানজিশন না, সেটা কিন্তু তার ক্যারেক্টার দিয়েই সে প্রুভ করে দিতে। স্ক্যান্ডিয়াম যে ট্রানজিশন না, শুধু এটা কারণের জন্য বলে নিল যে এই কারণটার জন্যই সে ট্রানজিশন না। তার মধ্যে ট্রানজিশন ক্যারেক্টার শো করে না, সে ট্রানজিশনের ক্যারেক্টারটাই সে শো করে না, কারণ ইট হ্যাজ অনলি ওয়ান আয়ন, scandium and zinc. Scandium only form scandium 3+, zinc form zinc 2+, so that it has only one ion of in zinc in scandium, so that
দে আর নট ট্রানজিশন, তারা কি না ট্রানজিশন না। তাহলে বুঝা গেল যে যারা ট্রানজিশন যারা ট্রানজিশন তাদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল, আর যারা ট্রানজিশন না এদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল না। কিন্তু এটা ভাবতে পারো যে স্যার সালফারের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল, স্যার ফসফরাসের অক্সিডেশন নাম্বার স্যার ভেরিয়েবল, এরকম সাম আদার এলিমেন্টস আছে যাদের অক্সিডেশন নাম্বার ভেরিয়েবল। এই জন্য এই ক্ষেত্রে আমার কি কথা জানো, এই ক্ষেত্রে কথাটা হচ্ছে এরকম যে এখানে 5টা ক্যারেক্টার আছে, দেয়ার উইল বি 5 ক্যারেক্টার। তার মানে 5টা ক্যারেক্টারই যদি একজনের মধ্যে থাকে তাহলে সে ট্রানজিশন। কিন্তু এই 5টা ক্যারেক্টারে কোনো ক্যারেক্টার অনেক এলিমেন্টের কাছে থাকতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি মনে করো যে সালফার হ্যাজ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, কিন্তু দেখা যাবে যে সালফার অন্য যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো তো ফলো করে না, অন্য ক্যারেক্টারিস্টিক গুলো তো আর সালফারের নাই। তার মানে এখান থেকে একটা সিঙ্গেল ক্যারেক্টার কারোর মধ্যে থাকতেই পারে, বাট ওই থাকাটা দিয়ে তাকে আমি ট্রানজিশন গ্রুপে রাখতে পারবো না। বিষয়টা যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, ঠিক না, আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি যে আমাদের যে 5টা পিলার, সেটার মধ্যে যদি কেউ যদি একটা পিলার মনে করো যে চিন্তা করে যে না এই পিলারটা আমি মানি না বা এই পিলারটা দরকার নাই, তাহলে তার আর কি ইমান থাকে কিংবা সে কি আর মুসলমান থাকে? অনেকটা মানে এরকম আর কি ব্যাপারটা মনে হচ্ছিল। হ্যাঁ, তো ঠিক তাই যে ওই যে ধরো আমাদের 5টা পিলারের মধ্যে যদি একটা দুইটা কেউ ফলো করে, কথার কথা আমি এমন শুনি যে অনেক ডিফারেন্ট রেসে আছে যারা কিনা ইয়ে করে, রোজা রাখে, বাট অন্য অনেক কিছু মানে না, তো এরকম আর কি। তো যাই হোক, একটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড। দে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড। তারপরে যারা কিনা ট্রানজিশন মেটাল তাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক যে এরা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। যারা ট্রানজিশন মেটাল দে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড, যারাই ট্রানজিশন মেটাল দে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নেই যে কথা যদি অনেকক্ষণ চলে যায় তারপরে যদি শুনি যে তোমরা ঠিকঠাক ক্লিয়ার না। হাসিব, স্যার ক্লিয়ার আছো? ইয়েস স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড, তার মানে ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটাল। দ্যাট মিন্স ট্রানজিশন মেটাল ক্যান ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড। যারা ট্রানজিশন মেটাল এরা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। ফর এক্সাম্পল দিস টাইপ কম্পাউন্ড, এই যে দিস টাইপ কম্পাউন্ড যেখানে সেন্টার এলিমেন্ট হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। দিস টাইপ কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড। এখন হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড, why this is complex compound, how complex compound form, এটা নিয়ে ডিটেইলসে যাব। বাট লুক, দিস ইজ কমপ্লেক্স কম্পাউন্ড এন্ড তুমি ইজিলি একটা কমপ্লেক্স কম্পাউন্ডকে ডিটেক্ট করতে পারো এর ফর্মুলা দেখে। কি দেখে জানো? এই থার্ড ব্র্যাকেট দেখে। থার্ড ব্র্যাকেট তো তোমরা কোনো রেগুলার কম্পাউন্ডে দেখো কি? দেখো না, ঠিক আছে, মানে নর্মাল কম্পাউন্ডে। তো কমপ্লেক্স কম্পাউন্ডের একটা সাইন হলো যে এই থার্ড ব্র্যাকেট ইউজ হয়। কিন্তু এমন আবার ভেবে বসে না যে থার্ড ব্র্যাকেট ছাড়া কোনো কমপ্লেক্স নাই। আমি বলতেছি যে মোস্ট অফ দ্য টাইম। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড যেখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ট্রানজিশন মেটাল। তো যারা ট্রানজিশন মেটাল তাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক যে দে ক্যান প্রডিউস কমপ্লেক্স কম্পাউন্ড। নাম্বার 3, প্রডিউস কালারফুল কম্পাউন্ড। আচ্ছা, দেন তাদের একটা থার্ড ক্যারেক্টারিস্টিক and one of the most important characteristics, which is produced colorful compound. That means transition metal can produce colorful compound. Or compound of transition metal is colorful. অর্থাৎ ট্রানজিশন মেটালদের যত কম্পাউন্ড আছে সব কালারফুল। তার মানে they can produce colorful compound. For example, colorful compound is lot of example. Ferrous sulfate, very simple. Ferrous sulfate, you know, the ferrous sulfate এর কালার কি? গ্রিন। So ferrous sulfate green, ferric sulfate brown, copper sulfate blue, so many. So they can produce colorful compound. Number 3. Number 4,
acts as catalyst. Acts as catalyst. That means transition metal acts as catalyst. Transition metal acts as catalyst. That means যারা transition metal এরা catalyst হিসেবে কাজ করে। Transition metal can act as catalyst, মানে যারা transition metal এরা catalyst এর কাজ করে। Catalyst কি যদি তোমরা না জেনে থাকো একটু শেয়ার করতেছি। Catalyst হচ্ছে যে যারা কি করে একটা রেট অফ রিঅ্যাকশন, মানে একটা রিঅ্যাকশনের ভেলোসিটি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, কিন্তু নিজে চেঞ্জ হয় না, এরাই হচ্ছে ক্যাটালিস্ট। স্পিড আপ করে কিন্তু নিজের চেঞ্জ হয় না, তারা হচ্ছে ক্যাটালিস্ট। এরা হচ্ছে ক্যাটালিস্ট। ফর এক্সাম্পল, তোমরা জানো, তোমাদের নোন একটা রিঅ্যাকশন বলি, তোমরা জানো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে আমরা অ্যামোনিয়া প্রডিউস করি। যেখানে আয়রন পাউডার ইউজ হয়, আয়রন পাউডার তার মানে আয়রন ইউজ হয়, আয়রন ক্যাটালিস্ট। আয়রন ইজ ট্রানজিশন and iron is catalyst. And the fifth characteristic of transition metal সেটা হচ্ছে যে they বা it is বলা যেতে পারে, they are বলা যাবে, এটা ডিপেন্ড করে তুমি কি বলবা। they are paramagnetic. they are paramagnetic মানে যারা ট্রানজিশন মেটাল এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক টাইপের, যারা ট্রানজিশন মেটাল এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যারা ট্রানজিশন মেটাল এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, তো প্যারাম্যাগনেটিক কি সেটা তো আমি 5th পয়েন্টে যখন যাব তখন তো অফকোর্স শেয়ার করব। 5th পয়েন্টে শুধু একটু বলি যে প্যারাম্যাগনেটিকটা হচ্ছে একটা উইক ম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক হচ্ছে দোজ সাবস্টেন্স যাদের মধ্যে কিছুটা ম্যাগনেটিজম থাকে, এটাকে বলা হয় টেম্পোরারি ম্যাগনেটিজম। টেম্পোরারি ম্যাগনেটিজম, এটা কোনো পার্মানেন্ট ম্যাগনেট না। মানে ট্রানজিশন মেটাল কিন্তু ইটসেলফ ম্যাগনেট না, বা ট্রানজিশন মেটালটা মানে একটা পার্মানেন্ট ম্যাগনেট না, কিন্তু এটা একটা ম্যাগনেটের মতো কাজ করতে পারে। উইথ দ্য কন্ট্যাক্ট অফ ম্যাগনেট অর উইথ দ্য কন্ট্যাক্ট অফ ইলেকট্রিসিটি ইট হ্যাজ ম্যাগনেটিক পাওয়ার। তো তখন এর মধ্যে কি থাকে? ম্যাগনেটিক পাওয়ার থাকে। তো ওই পাওয়ারটা তো টেম্পোরারি। তো দিস টাইপ অফ টেম্পোরারি ম্যাগনেটিজম হচ্ছে প্যারাম্যাগনেটিক। যারা ট্রানজিশন মেটাল এরাই প্যারাম্যাগনেটিক, এরা প্যারাম্যাগনেটিক। তো ট্রানজিশন মেটাল হলে প্যারাম্যাগনেটিক। এখন এসো যে আমি ফার্স্টে যখন বললাম না যে আই উইল ডিসকাস, মানে আমি তো এই 5টা ক্যারেক্টারিস্টিক মানে এই 5 ক্যারেক্টারিস্টিক টুগেদার শেয়ার করতে যাচ্ছি। তো যেখানে 4টা ক্যারেক্টারিস্টিক মেনশন করা আছে সেখানে 1 থেকে 4 করা আছে, 1 থেকে 4 করা আছে। আর যে 5th নাম্বারটা যেটা আছে সেটাকে তারা ইন্ডিভিজুয়াল ডিসকাস করবে। অর্থাৎ এটাকে টাইটেল কি দিবে জানো? ম্যাগনেটিক প্রপার্টি অফ ট্রানজিশন মেটাল। ম্যাগনেটিক প্রপার্টি অফ ট্রানজিশন মেটাল। ওকে, তো এটাকে 5th পয়েন্ট না নিয়ে এটাকে একটা সিঙ্গেল টপিক নিতে পারে, এটাকে একটা সিঙ্গেল টপিক করে দেয় তখন, যে ম্যাগনেটিক প্রপার্টি অফ ট্রানজিশন মেটাল। তো আমি ওটাকে সিঙ্গেল টপিক না করে এটাকে আমি 5th ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নিয়ে আসছি। তাহলে কি হলো? দিস আর দ্য 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটাল। মানে ট্রানজিশন মেটালদের এই 5টা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এর মধ্যে কোন কোন ক্যারেক্টার যারা নন ট্রানজিশন, এর মধ্যে কোন কোন ক্যারেক্টার যারা নন ট্রানজিশন তাদের মধ্যে শো হতে পারে। কিন্তু ওই যে বললাম যে 5 ক্যারেক্টার টুগেদার থাকতে হবে ইফ ইট আর এলিমেন্ট অফ ট্রানজিশন মেটাল, তাহলে সেক্ষেত্রে 5টা ক্যারেক্টার থাকতে হবে, ইউ নো। তাহলে আমরা উই মাস্ট রিমেম্বার যে দিস আর দ্য 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটাল। উই মাস্ট নিড টু রিমেম্বার যে দিস আর দ্য 5 ক্যারেক্টারিস্টিক্স, এন্ড এদের ডিটেইলস জানতে হবে। এদের ডিটেইলস কি জানতে হবে? হোয়াই, হাউ, হোয়াই, হাউ, হোয়াই, হাউ, কিভাবে, কেন, এই দিকগুলো জানতে হবে। এন্ড তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে 2019 ঢাকা বোর্ডে 2019 এর ঢাকা বোর্ডে এটা এসছে, এটা এসছে, এটা এসছে। 2019 এ ঢাকা বোর্ডে তোমরা চিন্তা করো যে এই একটা সেশন থেকে, এই একটা সেশন থেকে কিভাবে দেখো, এইটা 3 মার্কের এগেইনস্টে আসছে, এইটা 4 মার্কের এগেইনস্টে আসছে, এইটা 3 মার্কের এগেইনস্টে আসছে। অর্থাৎ এটা সিটে দিছে, এটা সিটে দিছে, আর এটা কোনো একটা কোশ্চেন ডিতে দিয়েছে। কত মার্ক হলো? 10 মার্ক। আমরা কোনোদিনও পারবো না এমন কোনো সেশন দিতে যে সেশন থেকে বলে দেওয়া যাবে যে এই সেশনের থেকে 10 মার্ক। অনেক সেশন আসবে যেটা থেকে 1 মার্কের
হয়তো একটা ইয়ে থাকবে 1 মার্ক, বা ইভেন এখানে তো কত ইনফরমেশন, কত এমসিকিউ এটসেট্রা এটসেট্রা। তার মানে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই ঢাকা বোর্ড। এবং ঢাকা বোর্ডের একটা ট্রেন্ড আছে, সব বোর্ডের একটা ট্রেন্ড থাকে। ঢাকা বোর্ডের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা হচ্ছে যে ট্রানজিশন মেটালদের ক্যারেক্টারিস্টিক ঢাকা বোর্ড কেন যেন মানে মানে তোমার অনেক বেশি ফোকাস হয়, অনেক বেশি অ্যাপ্লাই হয়। সো দ্যাট তোমরা ডেফিনেটলি এই জায়গাটাকে প্রায়োরিটি দিবা। আচ্ছা, এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা করতে যে 2টা সিকিউ কভার করে ফেলছে। তাহলে ইফ ওয়ান স্টুডেন্ট হ্যাভ প্রবলেম ইন দিস পার্ট, তাহলে তার অবস্থা কি চিন্তা করো। 2টা সিকিউ তার থেকে কি হয়ে যায়, মিস হয়ে যায়। তার মানে সে কতটা লিমিটেড হয়ে যাওয়া লাগছে তখন। তো নাও আমরা ওয়ান আফটার ওয়ান এক্সপ্লেইন করবো। ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, ওকে। দেখো যে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারটা তোমরা জেনে আসছো যে ফসফরাস শো করে 3,5, তোমরা জেনে আসছো সালফার শো করে 2,4,6। তার মানে ওদের অ্যাবিলিটি আছে, তাই তো? এদের অ্যাবিলিটি আছে শো করার, এদের অ্যাবিলিটি আছে শো করার। তার মানে শুধু যে ট্রানজিশন মেটালদের এই অ্যাবিলিটি আছে তা না, এদের বাইরেও কি আছে, এই অ্যাবিলিটি আছে। তাহলে জানা উচিত যে তাহলে কাদের এই অ্যাবিলিটিটা থাকে, কাদের এই অ্যাবিলিটিটা থাকে, যাদের কাছে 3D ব্যাকএন্ড অথবা ইন পার্সিয়াল ফিল্ড থাকে। তোমরা কি ডেফিনেটলি জানো না যে তোমরা যখন এক্সপ্লেনেশন দিছো যে PCl5 কেন ফর্ম করে, অথবা তোমরা যে এক্সপ্লেনেশন দিছো যে সালফার কেন 2,4,6 ফলো করে, 2,4,6 শো করে, তার কারণ হিসেবে কি দেখাইছো যে সালফার এন্ড ফসফরাসের কাছে কি আছে, 3D অরবিটাল আছে। এন্ড 3D অরবিটাল থাকাতে তারা কি করতে পারে, 3D অরবিটালে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। 3D অরবিটালে ইলেকট্রন তারা কি করতে পারে, তখন ভ্যালেন্স শেল থেকে তাদের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন তারা 3D তে ট্রান্সফার করতে পারে। এখন কথা হচ্ছে যে ট্রান্সফার করতে হবে কেন, ট্রান্সফার করতে হবে কেন, এটা তো একটা ব্যাপার না, ট্রান্সফার কেন করতে হবে। তোমাদেরকে একটু ফসফরাসের এক্সাম্পল দিয়ে দেখাই, যেটা তোমাদের জানা সেই এক্সাম্পলে একটু ফিরিয়ে নেই তোমাদেরকে, তাহলে আরো ক্লিয়ার হবে। 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1, এটা হচ্ছে গিয়ে অর্ডিনারি ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফসফরাস। এইটা হচ্ছে ফসফরাসের নরমাল কনফিগারেশন। নরমাল কনফিগারেশনে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, 1 2 3। হাউ মেনি ইলেকট্রন আনপেয়ার্ড, 1 2 3। so 3 ইলেকট্রন আনপেয়ার্ড, so that we can produce PCl3। তার মানে PCl3 ফর্ম করবে না PCl5 ফর্ম করবে, ভ্যালেন্সি কি 3 হবে না ভ্যালেন্সি 5 হবে, অক্সিডেশন নাম্বার কি 3 হবে না অক্সিডেশন নাম্বার 5 হবে, it depends upon the unpaired electron. It just depends upon unpaired electron। অর্থাৎ কত ইলেকট্রন আনপেয়ার্ড আছে তার কাছে, কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড, হাউ মেনি ইলেকট্রন আনপেয়ার্ড, তার উপর ডিপেন্ড করবে। এন্ড যখন ফসফরাস হ্যাজ 3D অরবিটাল ভ্যাকেন্ট, ফসফরাস হ্যাজ 3D অরবিটাল ভ্যাকেন্ট, এখন সে নরমালি PCl3 ফর্ম করে, এ চাইলে PCl5 ফর্ম করতে পারে। কিভাবে পারে, কারণ তার 3s এর যে 2 ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, সেটা যদি সে একটা 3D তে নিয়ে আসে, 3s থেকে ইলেকট্রন 3D তে আনা যাবে তো, সো দ্যাট তখন 3s থেকে 3D তে নিয়ে গেলে দেন কি হয়, 5 ইলেকট্রন দেন আনপেয়ার্ড। এন্ড এই চান্সে সে কি করে, PCl5 ফর্ম করে। এই চান্সে কি করে, PCl5 ফর্ম করে। এন্ড যেটাকে তোমরা বলো এক্সাইটেড স্টেট, এটাকে তোমরা বলা হচ্ছে এই স্টেটটার নাম এক্সাইটেড স্টেট। তার মানে এই যে এক্সটেনশনটা হয় এক্সাইটেড স্টেটে, এন্ড দেন PCl5 ফর্ম করে। তার মানে এই PCl3 থেকে PCl5 ফসফরাস ফর্ম করতে পারলো কারণ তার কাছে 3D অরবিটাল ছিল ভ্যাকেন্ট। তাহলে এই তার মানে যাদের কাছে 3D অরবিটাল থাকে, এন্ড 3D অরবিটালটা যাদেরই থাকবে তারাই এই অপরচুনিটিটা নিতে পারে। তবে 3D অরবিটাল কি হইতে হবে, ভ্যাকেন্ট থাকতে হবে, নয়তো পার্সিয়াল ফিল্ড থাকতে হবে। তাহলে এই
চান্সটা নিতে পারে, তাহলে এই মেটালটা বা এলিমেন্টটা এই চান্সটা নিতে পারে। এই কারণেই তোমরা দেখো যে মোস্ট অফ দ্য এলিমেন্ট হ্যাজ অর হ্যাভ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। ম্যাক্সিমামেরই কি আছে? ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আছে ম্যাক্সিমামেরই। গ্রুপ 2 এর এলিমেন্টের মধ্যে কিছু কম আছে, বাট অন্য সব এলিমেন্টের মধ্যে এটা আছে। এটা কারণটা হচ্ছে যে এক্সটেনশন। তো এখন যে 3D এর কারণে, মানে আমি শুধু 3D কেন বলতেছি, তোমরা ভাববা যে স্যার কেন 3D, কেন 4D না, কেন 5D না? হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে ডি এর কথা বললাম, যেহেতু আমাদের ডিসকাশনে 3D থাকবে তাই 3D এর কথাই বলতেছি। আমাদের যে এলিমেন্ট, আমাদের যে বাউন্ডারি তাতে 3D থাকবে, দ্যাটস ওয়াই 3D নিয়ে বারবার বলতেছি। বাট এটা এমন না যে শুধু 3D, 4D হলে 4D, 5D হলে 5D। তো তার মানে হচ্ছে যে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার তারাই শো করতে পারবে যারা কি করতে পারবে, এক্সটেনশন করতে পারবে। তার মানে কি ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করাটা কি একটা এক্সটেনশন। ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করাটা মানে হচ্ছে কি একটা এক্সটেনশন, অর্থাৎ সে নরমালি একটা শো করবে তারপর এক্সটেন্ড করবে, নরমালি একটা শো করবে তারপর এক্সটেন্ড করবে। তো এক্সটেন্ড করতে হলে তাকে স্পেস দেওয়া লাগবে। তো স্পেসটা কোথায়? তাহলে যারা ট্রানজিশন মেটাল এদের সেই স্পেসটা আছে, বিকজ দে হ্যাভ 3D অরবিটাল। তাদের কাছে কি আছে? 3D অরবিটাল আছে, সো দ্যাট দে ক্যান ইউজ দিস। তাহলে এই যারা ট্রানজিশন মেটাল এরা কেন ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে, তার একটা রিজন হিসেবে দেখাবা যে ডি অরবিটাল টু ডি অরবিটাল ইলেকট্রন শিফটিং পসিবল। এখন ভাবতে পারো, আবার কনফিউজ হতে পারে, স্যার ডি অরবিটাল টু ডি অরবিটাল বলতে কি বুঝাচ্ছেন? ডি অরবিটাল তো আর একটা না, তোমরা তো জানো যে ডি অরবিটাল হচ্ছে দেয়ার আর 5 অরবিটাল, দেয়ার আর 5 অরবিটাল। তো এখানে ধরো দুইটা ইলেকট্রন থাকলো, তারা মনে করো না এভাবে থাকবো না, এভাবে থাকবো, এরকম আর কি। তো ডি অরবিটাল থেকে ডি অরবিটালে ইলেকট্রন কি হতে পারে? শিফট হতে পারে, শিফটিং পসিবল, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে 3D and 4s ইলেকট্রন ট্রান্সফার ইজ অ্যালাউড। আমি অ্যালাউড বলছি বা পারমিটেড, পারমিটেড বলছি বা পসিবল। তোমরা জানো যে একটা এনার্জি শেল থেকে আরেকটা এনার্জি শেলে কিন্তু ইলেকট্রন নরমালি ট্রান্সফার হতে পারে না। একটা এনার্জি শেল থেকে আরেকটা এনার্জি শেলের অরবিটালে ইলেকট্রন কিন্তু নরমালি ট্রানজিশন হতে পারে না। বাট 3D 4s এর মধ্যে ইলেকট্রন কি করতে পারে? ট্রান্সফার হতে পারে। 3D আর 4s এর মধ্যে ইলেকট্রন কি হতে পারে? ট্রান্সফার হতে পারে। যার প্রমাণ তোমরা কোথায় দেখছো? দেখো না ক্রোমিয়ামের টাইমে তোমরা যে দেখাও যে ক্রোমিয়াম 4s2 3D4 না হয়ে 4s1 3D5 হইছে, তাকে কে পারমিশন দিছে? তার মানে এটা পারমিটেড, এটা পারমিটেড, এটা অ্যালাউড, এটা অ্যালাউড। তাহলে 4s3D থেকে ইলেকট্রন ট্রান্সফার হওয়াটা অ্যালাউড। তার মানে কি আর একটা বোনাস, এটা একটা বোনাস হয়ে গেল না, যে আরো দুটো অরবিটাল পেলাম যার মধ্যে ইলেকট্রন শিফট হতে পারে, যেটা পারমিটেড। নাম্বার 3, স্টেবিলিটি অফ আয়ন। আচ্ছা, এক মিনিট। ভাবিয়া আসছো? হ্যাঁ, তুমি কি করবা? টু জমা দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি টু দিচ্ছ হচ্ছে জমা, আর সি এর নিবা কোশ্চেন, তাই তো?
তোমার এই তিনটা হয়ে গেল তো, বাস যেতে থাকো আর কি। হ্যাঁ হ্যাঁ, না যেতে যাও। আচ্ছা, ওকে, সো কাম ব্যাক এন্ড দ্য লাস্ট ইস্যু সেটা হচ্ছে স্টেবিলিটি অফ আয়ন। দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে কি স্টেবিলিটি অফ আয়ন, স্টেবিলিটি অফ আয়ন। আচ্ছা, আমরা এটা বলতেছি যে স্ক্যান্ডিয়াম 3+ ফর্ম করে, আমরা বলতেছি না যে স্ক্যান্ডিয়াম 2+ ফর্ম করে। এটা আমরা বলার কারণে তোমরা বুঝতে পারছো, বা এটা রিয়েলিটি বলে বুঝতে পারছো। কিন্তু আমরা যদি বলতাম যে স্ক্যান্ডিয়াম 2+ প্রেজেন্ট, তাহলে কি ইলেকট্রনিক কনফিগারেশন করা যেত না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0, 3d2, সরি 3d1, কোনো প্রবলেম হতো? তখন কি তোমরা এটা কোনোভাবেই কি বুঝতে পারতা যে স্ক্যান্ডিয়াম 2+ ফর্ম করে না? আমরা না বললে বা আমরা না জানলে স্ক্যান্ডিয়াম 3+ই একমাত্র একটাই আয়ন ফর্ম করে, 2+ ফর্ম করে না, যার কারণে এটা ট্রানজিশনও না। কিন্তু যদি বলা হতো যে 2+ ফর্ম করে, তাহলে এরও কি থাকতো, একটা 2+ থাকতো, একটা 3+ থাকতো। তাহলে তার 3+ ঠিকই আছে কিন্তু 2+ নাই কেন? ওখানে বাধা কোথায় তার? ওটা ফর্ম করতে গেলে তার ওইখানে মানে কে বাধা দিতে থাকে? করতে পারতো তো, কেন করেনি? কারণ ওই আয়নটা স্টেবল না, ওই আয়নটা স্টেবল না, যার কারণে এই আয়নটা ফর্ম করে না। সেই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলবো তোমাদেরকে দেখতে হবে দুইটা ব্যাপার, একটা হচ্ছে টেন্ডেন্সি, একটা হচ্ছে অ্যাবিলিটি। একটা হচ্ছে টেন্ডেন্সি, আনাদারটা হচ্ছে অ্যাবিলিটি। একটা ওয়ার্ড ডান হবে যখন টেন্ডেন্সি এন্ড অ্যাবিলিটি দুইটাই থাকবে। মানেটা হচ্ছে এরকম যে টেন্ডেন্সি আছে বাট অ্যাবিলিটি নাই, তাও কাজ হবে না। অ্যাবিলিটি আছে, টেন্ডেন্সি নাই, করবে না, তাও কাজ হবে না, ঠিক কিনা? এটা তো নর্মাল লাইফের মতো একটা ব্যাপার, যে কারো একটা কাজে টেন্ডেন্সি আছে কিন্তু তার অ্যাবিলিটি নাই, কি করে হবে? অ্যাবিলিটি আছে কাজের কিন্তু তার টেন্ডেন্সি নাই, করতে চায় না সে, তাহলে কি হবে? তার মানে একটা কাজ তখনই হয় যখন কিনা তার মধ্যে টুগেদার টেন্ডেন্সি এন্ড অ্যাবিলিটি থাকে। ঠিক এই যে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বারের শো করতেছে, সেখানে তাদের অ্যাবিলিটি আছে, এট দ্য সেম টাইম টেন্ডেন্সি আছে। অ্যাবিলিটিটা তারা শো করছে 0.1 এন্ড 0.2 তে, আর টেন্ডেন্সির জায়গাটা হচ্ছে তাদের 0.3 তে। কেন করব আমি, কেন শো করব? স্টেবিলিটি অফ আয়নের কারণে। তাহলে যারা মানে তোমার হচ্ছে ট্রানজিশন মেটাল, এরা যে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে, এর বিহাইন্ডে এইগুলো হচ্ছে রিজন, যেগুলো তোমরা একটু অর্গানাইজ করে লিখবে। The second one, complex compound formation or formation of complex compound. Formation of complex compound or complex compound formation. Complex compound formation এ যাব, তবে বিফোর দ্যাট আমরা জানবো যে হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড। এটা তো না জেনে মুভ করা যাবে না যে হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড, হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড। তো আসো, হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড? The compound in which transition metal or metal ion
is associated with electron pair donating group, যাদেরকে বলে লিগ্যান্ড। লিগ্যান্ড এটা ব্র্যাকেটে মেনশন করে তুমি আরো কনফার্ম করে নিলাম, ইলেকট্রন পেয়ার ডোনেটিং গ্রুপ যারা লিগ্যান্ড বলে। তো এই লিগ্যান্ডস এর কথাটা ব্র্যাকেটে রাখো। is called transition metal, is called complex compound. Okay, so this is the definition of complex compound. This is the definition of complex compound. So what is the definition here? The compound in which transition metal or metal ion, transition metal হতে পারে, metal ion হতে পারে, is associated, তার একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে with electron pair donating group, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না, ইলেকট্রন পেয়ার ডোনেটিং গ্রুপ, যাদেরকে আমরা বলি লিগ্যান্ড। তার মানে এমন কম্পাউন্ড যেখানে ট্রানজিশন মেটালের সাথে লিগ্যান্ডের একটা অ্যাসোসিয়েশন হয়, সেটাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, ওটাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ফর এক্সাম্পল হচ্ছে this is an example of complex compound. This is an example of complex compound. এটার নাম কি? টেট্রামিন কপার 2 সালফেট। এই কম্পাউন্ডের নাম হচ্ছে টেট্রামিন কপার 2 সালফেট। টেট্রামিন কপার 2 সালফেট এটা হচ্ছে আইইউপিক রুল। টেট্রামিন কপার 2 সালফেট, যেটা একসময় বলতো টেট্রামিন কিউপ্রিক সালফেট। টেট্রামিন কিউপ্রিক সালফেট, ওই কিউপ্রিক ওয়ার্ড গুলো এখন অ্যাপ্লাই হয় না, এখন কপার ব্র্যাকেটে 2, কপার 2 সালফেট বোঝায়। তাহলে টেট্রামিন কপার 2 সালফেট হচ্ছে নেম অফ দ্য কম্পাউন্ড and it is an example of complex compound. মিলিয়ে নেই ডেফিনেশন। the compound in which transition metal or ion, এখানে আয়ন আছে, এখানে কপার আয়ন আছে, কপার 2 প্লাস আছে। আচ্ছা, আয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন পেয়ার ডোনেটিং গ্রুপ, এই সেই অ্যামোনিয়াটা হচ্ছে ওই গ্রুপটা। অ্যামোনিয়াটা হচ্ছে দ্যাট গ্রুপ যেটাকে লিগ্যান্ড বলে, যেটা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। তোমরা জানো যে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, নাইট্রোজেন হ্যাজ লোন পেয়ার ইলেকট্রন, এটাই হচ্ছে লিগ্যান্ড, এটাই হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেটিং গ্রুপ। তার মানে দ্য কম্পাউন্ড ইন হুইচ ট্রানজিশন মেটাল আয়ন অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন পেয়ার ডোনেটিং গ্রুপ or ligand, this compound is called complex compound, and এটাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। এর মধ্যে থেকে তুমি সালফেট উইথড্র করতে, ফলো করো, সালফেটটাকে উইথড্র করতে, সালফেটটাকে যদি উইথড্র করো তাহলে সালফেট 2 মাইনাস চলে গেল, তাহলে এটা হয়ে যায় 2 প্লাস আয়ন। কি হয়ে যায়? 2 প্লাস আয়ন। তখন এটাকে আবার কি বলে জানো? কমপ্লেক্স আয়ন। এখন তোমাদেরকে যদি এই কোশ্চেন করে যে হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে এই ডেফিনিশন দিচ্ছ। আর যদি তোমাকে এই কোশ্চেনটা এই করে যে হোয়াট ইজ কমপ্লেক্স আয়ন, তাহলে দেখো চমৎকার একটা ব্যাপার, শুধু কমপ্লেক্স কম্পাউন্ড না বলে যদি বলে কমপ্লেক্স আয়ন, তুমি কিচ্ছু চেঞ্জ করা লাগতেছে না, শুধু কি বলবা? কমপ্লেক্স আয়ন। তুমি বলবা দি আয়ন, তখন আর কম্পাউন্ড না। The ion in which transition metal or ion is associated with electron pair donating group is called complex ion. মানে কম্পাউন্ডের জায়গায় শুধু আয়ন আসতে বলে সেটা আয়ন হয়ে যায়, কারণ ট্রানজিশন মেটালের সাথে লিগ্যান্ডের যে অ্যাসোসিয়েশন সেটা কিন্তু আয়নের মধ্যে হয়ে গেছে। এই আয়ন দিয়ে যে কম্পাউন্ড হয়, এই আয়নটা দিয়ে যে কম্পাউন্ড হয়, বা কমপ্লেক্স আয়ন দিয়ে যে কম্পাউন্ড হয়, সেটাই বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। তার মানে আসলে আগে কি হয়? কমপ্লেক্স আয়ন হয়। তার মানে তোমাকে মেইনলি ডিসকাস করতে হবে ফরমেশন অফ কমপ্লেক্স আয়ন, নট কম্পাউন্ড। তোমাকে জাস্ট ডিসকাস করতে হবে যে হাউ কমপ্লেক্স আয়ন ইজ ফর্ম, কিভাবে কমপ্লেক্স আয়ন ফর্ম করে, এন্ড দিস পার্ট ইজ কমপ্লেক্স আয়ন পার্ট। তাহলে হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড এন্ড হোয়াট ইজ কমপ্লেক্স আয়ন?
What is complex compound and what is complex ion? Remember. Okay, so বুঝতে তো সাদমান? Yes, sir. Okay. তো এরপর আমরা মুভ করি যে লিগ্যান্ড কি সেই আইডিয়াটা ক্লিয়ার হই। হ্যাঁ, হোয়াট ইজ লিগ্যান্ড? হোয়াট ইজ লিগ্যান্ড? ফলো যে হোয়াট ইজ লিগ্যান্ড এরকম দা স্পেসিস। আচ্ছা, এইখানে তোমাদেরকে একটু বলি, তোমরা অনেক সময় এইটাকে দা স্পেসিস বললে অনেকে একটু মানে অবজেকশন দেয়, অথবা অনেকে মনে করে যে এটা বোধহয় এখানে বলা যায় কিনা স্পেসিস। তো তোমাদেরকে একটু বলি, এটা নিয়ে প্রায় কথা হয়, ডিবেট হয়, যে তোমরা যেভাবে জেনে আসছো যে তোমরা জানো যে প্ল্যান্টস হলে পরে স্পেসিস বলে, প্ল্যান্টস হলে পরে স্পেসিস বলে, কিন্তু এটা একেবারেই ঠিক না। প্ল্যান্ট হতেই হবে এমন না, মানে লিভিং হইতে হবে এমন না, নন লিভিং অবজেক্টস তাদেরকেও স্পেসিসে ফেলা যায়। স্পেসিস ওয়ার্ডটা আমি চেক করে দেখছি গুগলে যে ওরা লিগ্যান্ডের ডেফিনিশনে স্পেসিস মেনশন করেছে, তো স্পেসিস মেনশন করলে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? দ্য স্পেসিস হুইচ ক্যান সাপ্লাই, হুইচ ক্যান সাপ্লাই মানে এমন স্পেসিস হুইচ ক্যান সাপ্লাই, যারা সাপ্লাই দিতে পারে পেয়ার অফ ইলেকট্রন বা পেয়ার ইলেকট্রন। পেয়ার ইলেকট্রন মানে পেয়ার ইলেকট্রন দিতে হবে, ইলেকট্রন দিলে হবে না, সেটা দিতে হবে হচ্ছে কি পেয়ার ইলেকট্রন। এখন তোমরা এখানে একটু ভুল করো না, তোমরা যদি কেউ ভাবো যে স্যার ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিচ্ছে, এইটা কি পেয়ার ইলেকট্রন দেওয়া? এটা পেয়ার ইলেকট্রন দেয়া না। দেখছো, আমি কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু তোমাদেরকে রং কনসেপশন যেন ক্রিয়েট না হয়। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিল, এটা পেয়ার ইলেকট্রন দেয়া বোঝায় না, এই দেয়ার কথা আমরা বলতেছি না। কারণ তোমরা মনে রাখবা, এই দুইটা সে কখনোই একসাথে দেয় না, সে কিন্তু এখানে এই দুইটা দেওয়ার সময় ওয়ান আফটার ওয়ান দেয়। এই দুইটা যখন দেয় তখন কিন্তু ওয়ান আফটার ওয়ান দেয়, এবং এটা এই দেওয়াটা মানে শেয়ার করা না, এই দেওয়াটা মানে হচ্ছে যে এটা লিভ করা, রিমুভ করা, সো দ্যাট আমরা এই ডোনেটিং এর কথাই আসতেছি না। তো ডোন্ট থিঙ্ক যে স্যার এটা বলতেছে। ক্লিয়ার করে দিলাম। ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে যে দুইটা ইলেকট্রন একসাথে দিতে হবে এবং সেটা শেয়ার করতে দিতে হবে। The species which can supply pair electron, which can supply pair electron is called বা are called ligand, আর এদেরকে বলা হয় হচ্ছে ligand। সো সিম্পল, ডোন্ট মেক কমপ্লেক্স, ডোন্ট মেক ইট কমপ্লেক্স এট অল, কোনো কমপ্লেক্সের দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে ligand। এই হচ্ছে ligand। এক্সাম্পল অফ ligand দেখো তো, লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া, বা মোস্ট ইউজফুল একদম আইডিয়াল এক্সাম্পল হচ্ছে গিয়ে অ্যামোনিয়া, বিকজ ইট হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন টু ডোনেট, সে চাইলে ডোনেট করতে পারে লোন পেয়ার ইলেকট্রন। সায়ানাইড একটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে, তোমরা দেখবা সায়ানাইড ইজ আ লিগ্যান্ড, সিএন সায়ানাইড, যেটা একটা নেগেটিভ আয়ন, এটা একটা নেগেটিভ আয়ন। এন্ড তোমরা জেনে রাখবা যারা নেগেটিভ আয়ন তারাও কিন্তু পেয়ার ইলেকট্রন সাপ্লাই দিতে পারে। নেগেটিভ আয়ন তারাও কিন্তু তোমরা মনে রাখবা যে তারা পেয়ার ইলেকট্রন সাপ্লাই দিতে পারে। তো এটা একটা লিগ্যান্ড। HCl মাইনাস, এটাকে বলা হয় থায়োসায়ানাইড, এটা হচ্ছে থায়োসায়ানাইড, এটাও একটা এক্সাম্পল অফ লিগ্যান্ড। ইভেন তোমাদেরকে বলি ওয়াটার নিজেও একটা লিগ্যান্ড, ওয়াটার এটাও একটা লিগ্যান্ড, ওয়াটার অলসো একটা লিগ্যান্ড, ওয়াটার অলসো আ লিগ্যান্ড। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়া লিগ্যান্ড, থায়োসায়ানাইড সায়ানাইড লিগ্যান্ড, থায়োসায়ানাইড লিগ্যান্ড, ওয়াটার এটাও লিগ্যান্ড। তাহলে জেনে রাখো যে ওয়াটারটাও লিগ্যান্ড। ওকে, তো এরা হচ্ছে লিগ্যান্ড এন্ড দে ক্যান ডোনেট পেয়ার ইলেকট্রন, এন্ড এরা কি করে কমপ্লেক্স আয়ন ফর্ম করে, এরা কমপ্লেক্স আয়ন ফর্ম করে। তো দে আর দিস আর দ্য এক্সাম্পল অফ লিগ্যান্ড। তো এখন আমরা আসো যে আমরা যে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন কিন্তু শেয়ার করবো না, মানে বা ওটা ডিসকাস করার দরকার নাই।
আমরা আসলে ডিসকাস করবো হচ্ছে কমপ্লেক্স আয়নের ফরমেশন বা কমপ্লেক্স আয়ন কি করে ফর্ম করে। আমরা আগে একটা টার্গেটটা দেখাই দিচ্ছি, আমি জানি না যে আমি সবগুলো দেখাবো কিনা, আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে কতটা দেখতে হবে। সেটা হচ্ছে যে একটা হলো গিয়ে এই আয়নটা, নাম্বার 2 হচ্ছে FeCN6 4 এটা, নাম্বার 3 হচ্ছে FeCN3 এটা, নাম্বার 4 হচ্ছে নিকেল CN হোল তোমার 2 এটা, 4 5 জিঙ্ক এটা, এই দেখো জিঙ্ক কিন্তু নন ট্রানজিশন, জিঙ্ক নন ট্রানজিশন অথচ দেখো কমপ্লেক্স আয়ন ফর্ম করতেছে, জিঙ্ক নন ট্রানজিশন বাট কমপ্লেক্স আয়ন ফর্ম করতেছে। তা বলেছিলাম না যে যারা নন ট্রানজিশন তারা কোনো কোনো ক্যারেক্টার শো করতে পারে। 6 কোবাল্ট, কোবাল্টেরটা হেক্সামিন C+7 ক্রোমিয়াম হেক্সামিন, ক্রোমিয়াম হেক্সামিন হচ্ছে C+7 8। একটা স্পেশাল আছে দেখাবো, নিকেল CO হোল 4, নিকেল আছে, ক্রোমিয়াম আছে, কোবাল্ট আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, কপার আছে। হ্যাঁ এনাও তোমাদেরকে কমপ্লেক্স আয়নের ফরমেশনে এই কয়টা করতে হবে, তোমাদেরকে এই কয়টা করতে হবে। এর মধ্যে এটা ঢাকা বোর্ডে, এটা ঢাকা বোর্ডে তোমার 2019-এ চলে আসছে, এই যেটা ক্রোমিয়াম দিয়ে, ক্রোমিয়াম দিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো তোমরা মেইনলি মানে এই কয়টা মানে এই আয়নগুলোর ফরমেশন শেয়ার করবা বা এই আয়নের ফরমেশন গুলো তোমাদেরকে জানতে হবে। আমি মেইনলি ধরো যারা শুরুর দিকের ব্যাচ ছিল তাদের যেহেতু অনেক সংখ্যায় ক্লাস ছিল, যার কারণে তাদের এই কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশনের উপরে তাদের 2টা সেশন করা লাগছে, কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন দিয়ে তাদেরকে 2টা সেশন করা লাগছে এবং সেখানে 8টাই দেখানো হয়েছে। তো এই 8টা যদি দেখাতে চাই, আজকে সেশন তো প্রায় অলমোস্ট শেষ, তাহলে এই 8টাই যদি আমি দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে ধরো ডাবল সেশন লাগবে। তো দেখ আমি যেটা করবো যে আজকে সেশনে একটা দেখাই বা একটা দুইটা দেখাই, একটা দেখাই, তারপরে মানে নেক্সট ক্লাসটাতে পরে আরো র্যান্ডম কয়েকটা দেখাবো, আর বাকি ক্যারেক্টারিস্টিক শেষ করতে সময় লাগবে না, 3 4 5 খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু তার মানে আজকে সেশনে একটা কমপ্লেক্স আয়ন দেখাই দিচ্ছি, নেক্সট সেশনে কমপ্লেক্স আয়নের আরো 2-3টা দেখাই দিয়ে বাকি ক্যারেক্টার শেয়ার করবো। আর তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিব, যদি তোমরা মনে করো নিজেরা পেরে যাও ওয়েল, না পারলে যদি কনফিউশন থাকে তাহলে ওই ভিডিও দেখে বাকি 3-4টা মিসিং আছে সেগুলো দেখে নিবা। ওকে, আমরা ফার্স্টটা দেখি। আমরা দেখি যে কিভাবে টেট্রামিন কপার 2+ ফর্ম করে। কি করে টেট্রামিন কপার 2+ ফর্ম করে, কি করে টেট্রামিন কপার 2+ ফর্ম করে। মানে আমরা শুরুটাই হচ্ছে কি মানে যেটা নিলাম একদম স্টার্টিং এ যেটা নিলাম এইটা নিয়েই না ডিবেট আছে, প্রবলেম হচ্ছে এইটাই, মানে স্টার্টিং যেটা এইটা নিয়েই ডিবেট, বাকি একটাতেও ডিবেট নাই, যেটাতে স্টার্ট করলাম এটাতেই ডিবেট আছে। সেটা হচ্ছে যে তোমাদের এই আয়নটা নিয়ে বা এই আয়নটার কি কি ইনফরমেশন তোমার মনে করো স্টাডিতে থাকবে, মানে তোমাদের এটারে নিয়ে কি কি স্টাডি থাকবে, এটাকে নিয়ে কি কি স্টাডি তোমার থাকবে। 1 সেটা হচ্ছে যে DsP2 or
sp2d হাইব্রিডাইজেশন। আমি জানি তোমাদের এখানে একটু ইয়ে লাগবে, ডিফিকাল্টি লাগবে, সেটা হচ্ছে যে dsp2 or sp2d হাইব্রিডাইজেশন মানে জাস্ট আগে ইনফর্ম হও। ডিবেটটা সেখানে, ডিবেটটা ওখানেই যে এটাকে dsp2 ও কেউ কেউ এগ্রি করে, আবার sp2d ও এগ্রি করে। যদিও এটাকে এখন মোটামুটি নতুন বইগুলো আমি দেখলাম যে এটাতে চলে আসছে, ওল্ড বইয়ে এটা আছে, নিউ বুকে এটা আছে। তো এটাই এখন তোমরা মেনশন করবা। আমি বলবো কেন, আমি এই যে আমি দুইটাই দেখাবো, এটা কেন এটা কেন দুইটাই দেখাবো, বাট এটাটা হচ্ছে এখন অ্যাকসেপ্টেবল। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে যে এরকম, যেটা এটা তো হলোই। আচ্ছা, তারপর তোমার জানার ব্যাপার থাকবে যে এটা স্কয়ার প্ল্যানার, এটা স্কয়ার প্ল্যানার। নাম্বার 3 হচ্ছে যে এটাতে কোঅর্ডিনেশন নাম্বার বলতে একটা ব্যাপার আছে। কোঅর্ডিনেশন নাম্বার ইজ 4। এটা একটু ক্লিয়ার করে দিই। কোঅর্ডিনেশন নাম্বার আমি মুছে ফেলছি, এগুলো সব না মুছতে ভালো হতো। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে না এই যে এই নাম্বারটা, সিম্পল। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এই নাম্বারটা, যে কয়টা লিগ্যান্ড আছে। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে লিগ্যান্ড, হাউ মেনি লিগ্যান্ড। খুব সিম্পল, যে কয়টা লিগ্যান্ড ওটাই কোঅর্ডিনেশন নাম্বার, যতটা লিগ্যান্ড ওটাই কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন নাম্বার একেবারে ইজি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে কয়টা লিগ্যান্ড আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আরেকটা জিনিস জেনে রাখো যে কপারের সাথে অ্যামোনিয়ার যে বন্ডিংটা হয়, কপারের সাথে অ্যামোনিয়ার যে বন্ডিংটা হয়, যে অ্যাসোসিয়েশনটা হয়, এই বন্ডের নাম হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এটা একটা টাইপ অফ বন্ড যেটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। তো এইখান থেকে নাম্বারটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার, which is 4। তাহলে তোমার জানতে হয় যে এটা কোন হাইব্রিডাইজেশন আছে, এর মধ্যে কি ধরনের হাইব্রিডাইজেশন আছে, এটা কোন শেপে থাকে, এর মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার কত, এই জিনিসগুলো তোমার মানে নেসেসারি আর কি একটা সম্পর্কে জানা। এটা সম্পর্কে এই ইনফরমেশন গুলো নেসেসারি, রিমেম্বার। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন এখন বুঝবা না, পরে জানতে পারবা, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক অর্থাৎ এই ডিসিশনও দিতে হবে যে এটা প্যারাম্যাগনেটিক কিনা, এই ডিসিশন দিতে হবে যেটা প্যারাম্যাগনেটিক কিনা। তো সব ডিসিশনই আমরা আসতে পারবো, জাস্ট ওয়েট করো। এটা প্যারাম্যাগনেটিক কিনা সেই ডিসিশন দিতে হবে। একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, যদি প্যারাম্যাগনেটিক না হয় তাহলে কি হয়, তাহলে হলো ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে যারা প্যারাম্যাগনেটিক না তারা কি, তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিকের অপোজিট কি, ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকের অপোজিট ডায়াম্যাগনেটিক, এটা মনে রেখো। তার মানে ডিসাইড করতে হবে যেটা কি প্যারাম্যাগনেটিক নাকি এটা ডায়াম্যাগনেটিক। তাহলে এই পয়েন্টস গুলো তোমার জানা এবং তুমি সেই পয়েন্ট অনুযায়ী মুভ করবা। তাহলে তুমি কি করতে হবে, ফার্স্টে যে এর হাইব্রিডাইজেশন কি dsp2 বা sp2d সেটা ফার্স্টে শো করতে হবে, ফার্স্টে এসে সেটা শো করতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন অফ কপার 2+ আয়ন, কার হাইব্রিডাইজেশন, কপার 2+ এর। এখন মুশকিল হচ্ছে যে হাইব্রিডাইজেশন একটা স্ট্রং টপিক, হাইব্রিডাইজেশন একটা মানে হচ্ছে কি খুব পাওয়ারফুল একটা টপিক হাইব্রিডাইজেশন, যেটা আমাদের নিয়ার ফিউচারে আসবে যখন কিনা আমরা কেমিক্যাল বন্ডে যাব, যখন কিনা আমরা কেমিক্যাল বন্ডে যাব। কিন্তু তার আগে যেহেতু এটা চলে আসছে, তো হাইব্রিডাইজেশন নিয়ে একটু শর্ট আমি মেনশন করি শর্টলি। হাইব্রিডাইজেশনের মানেটা কিছু শর্টলি বুঝিয়ে দিচ্ছি। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সিম্পলি যে ডিফারেন্ট কিছু অরবিটাল মিক্স হয়ে, একটা ইউনিফর্ম অরবিটাল তৈরি করবে। ডিফারেন্ট অরবিটাল মিক্স হয়ে ইউনিফর্ম অরবিটাল ফর্ম করবে, এই যে নতুন করে অরবিটাল ফর্ম করলো যেটা কিনা ইউনিফর্ম, সেটা কি বলা হয় হাইব্রিড অরবিটাল। আর এই প্রসেসটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তো এতটুকু শুধু ধরে রাখো। ওকে, সো হাইব্রিডাইজেশন অফ কপার 2+, মানে কপার 2+ এর হাইব্রিডাইজেশন দেখাচ্ছ। কপার 2+, তোমরা জানো যে কপার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, কপারের অ্যাটমিক নাম্বার 29।
আচ্ছা, তো কপার 2 প্লাস আয়নের ক্ষেত্রে তোমাকে না সব দেখাতে হবে না, তুমি দেখাবো হচ্ছে 3d অরবিটাল। কয়টা? 1 2 3 4 5 3d, এটা হচ্ছে তোমার 3d। এরপর দেখাবো 4s, এটা হচ্ছে 4s, এন্ড এরপর দেখাবো হচ্ছে 4p, এই হচ্ছে 4p। তারপরে হাইব্রিডাইজেশনের জন্য তোমাকে শো করতে হবে হচ্ছে গিয়া spd। কোটা কোটা শো করতে হবে spd। তাহলে 3d এর পরে 4s, 4s এর পরে 4p। ওকে, তাহলে ফলো করো। আচ্ছা, শো করে একটা আওয়াজ হচ্ছে কেন একটু দেখো। না, এখন চলে গেছে না? আচ্ছা, আমি একটু দেখে যাচ্ছি স্ক্রিনে। আরিশাকে দেখতে পাচ্ছি, হাসি পাচ্ছ, সাদমান আছো, নেহালা, প্রিয়তার, সামা, আচ্ছা 246। আচ্ছা, যাই হোক। ওকে, তো আমরা এই আয়নটা দিয়েই আজকে শেষ করবো, তো থাকো। আচ্ছা, তো কি করতে হবে? তুমি তো দেখতেছো যে এখানে ডিএসপি ডিএসপি মিক্স হয়েছে, ঠিক না? ডিএসপি ডিএসপি মিক্স হয়েছে, তো এই 3d 4s and 4p, 3d 4s and 4p পার্থক্য করতেছো, 3d 4s 4p। আচ্ছা, এখন তুমি না যেটা শেয়ার করতেছো এটাকে বলা হয় সিএফটি, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি। তুমি যেটা এক্সপ্লেন করতেছো, ও এটা গেছে না, সেটা হচ্ছে সিএফটি, 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 সিএফটি মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, যেটাকে আমরা বলি সিএফটি। তার মানে এটা হচ্ছে কি সিএফটি দিয়ে এক্সপ্লেন করে। ডিএসপি2 হচ্ছে সিএফটির এক্সপ্লেনেশন, সিএফটির এক্সপ্লেনেশন হচ্ছে ডিএসপি2। আমরা সেটা দেখাচ্ছি হচ্ছে, যদিও তোমরা এটা দেখাবা না, কারণ যেহেতু ডিসাইড হয়ে গেছে পরেরটা, তো পরেরটা দেখাবা, কিন্তু যেহেতু একটা ডিবেট আছে তাই এটা দেখাচ্ছি যে সিএফটি কি বলতো। সিএফটির অপশন ছিল এরকম যে এটা তো 3d9, 3d9, 3d9 এর ডিস্ট্রিবিউশন এরকম দেখাইছে এই থিওরিতে, যে 1 2 3 4 5 6 7 8, এইভাবে 8 ইলেকট্রন কি করছে চারটা অরবিটালে তোমার প্লেস করার পর তার যে আর একটা ইলেকট্রন ছিল না একটা, সেটাকে কি করছে 4p তে ট্রান্সফার করে দিচ্ছে। এই যে 4p তে কোথায় চলে গেছে, একদম ওই যে 4p তে চলে গেছে। 4p তে যাওয়ার পরে এখানে কয়টা ভ্যাকেন্ট অরবিটাল হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4। এই ভ্যাকেন্ট অরবিটালে অ্যামোনিয়া তার যে ইলেকট্রন ডোনেট করছে সেই দুইটা ইলেকট্রন, এই ভ্যাকেন্ট অরবিটালে অ্যামোনিয়া যে দুইটা ইলেকট্রন শেয়ার করলো সেই ইলেকট্রন, এই ভ্যাকেন্ট অরবিটালে অ্যামোনিয়া যে দুইটা ইলেকট্রন দিল সেটা, এই ভ্যাকেন্ট অরবিটালে অ্যামোনিয়া যে দুইটা ইলেকট্রন দিল সেটা। তাহলে কয়টা অ্যামোনিয়া হলো? 4 অ্যামোনিয়া। এই দেখো 4 অ্যামোনিয়া। তাহলে কিভাবে সে অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করলো? কপার 2 প্লাস কিভাবে অ্যামোনিয়ার সাথে মানে অ্যামোনিয়ার সাথে সে অ্যাসোসিয়েশন করছে বা কোঅর্ডিনেশন করছে, তার মানে অ্যামোনিয়া যে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই দেওয়া ইলেকট্রন সে রিসিভ করছে, কিন্তু সেই রিসিভটা করছে কোথায়? ডিএসপি2 তে। যার কারণে এই টাইপের হাইব্রিডাইজেশনকে বলে ডিএসপি2 হাইব্রিডাইজেশন। এটা হচ্ছে ডিএসপি2 হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে সিএফটি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেটা পরেরটা যেটা তোমরা দেখাবা, এটা হচ্ছে হাগিন্স নামে একজন সায়েন্টিস্ট আছে, ওনার হাগিন্স। তো একটা হচ্ছে কি তোমার যে সিএফটি থিওরি দিয়ে ডিএসপি2 দেখালাম, একটা হচ্ছে হাগিন্স থিওরি। হাগিন্স থিওরি দিয়ে যদি দেখাও তাহলে বিষয়টা এরকম, কপার 2 প্লাস 29, তারটা তোমার কাছে অনেকটা বেশি মনে হবে যে মানে এটাকে তাও তোমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে, একটা ইলেকট্রন ওখানে চলে গেছে, চারটা অরবিটাল অ্যাকোমোডেট করছে, মানে তাও তো মোটামুটি আছে। কিন্তু হাগিন্সেরটা আরো পিকুলিয়ার, সে তার দেখানো হচ্ছে 3D, তার দেখানো হচ্ছে 4S, তার দেখানো হলো 4p, এবং সে আরো কি করছে 4D কে নিয়ে আসছে, 4D, 3D, 4S, 4p, 4D অরবিটাল। এন্ড তার ডিস্ট্রিবিউশনটা দেখো,
সে কি করছে, সিডির যে 9 আছে না, ওই 9 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে রেখে দিচ্ছে। অর্থাৎ ওই যে সিএফটি থিওরিতে যে 3D থেকে একটা ইলেকট্রন 4p তে দেখাচ্ছে, সেটা হাগিন্স ডিনাই করতেছে। তো সেইখানে দেখাচ্ছে যে 3D এখানে ফিল আপ। তাহলে 3D ফিল আপ হইলে, শোনো তোমাকে বলি, এইটা জিওমেট্রিক্যালি দেখা গেছে যে এটা স্কয়ার প্ল্যানার, মাইক্রোস্কোপিক ভাবে দেখা গেছে যে স্কয়ার প্ল্যানার, বা এটা জিওমেট্রিকই স্কয়ার প্ল্যানার। এখন যেহেতু এটা স্কয়ার প্ল্যানার, তো হয় এটার মধ্যে DSP2 আছে, নয় এর মধ্যে sp2d আছে, এইটা শিওর। যেহেতু এটা স্কয়ার প্ল্যানার, আর যারা স্কয়ার প্ল্যানার তাদের মধ্যে হয় DSP2 থাকে, নয় sp2d। তার মানে হচ্ছে DSP2 হইলেও স্কয়ার প্ল্যানার, আবার sp2d হলেও স্কয়ার প্ল্যানার। সমস্যা তো ওখানে, এটা স্কয়ার প্ল্যানার, এটা কিন্তু মাইক্রোস্কোপিক ভাবে এক্সামিন করা হয়ে গেছে। কিন্তু সিএফটি বলতেছে যে ওইটা দিয়ে সে স্কয়ার প্ল্যানার হয়েছে, আর আগে বলতেছে না এইটা দিয়ে সে স্কয়ার প্ল্যানার হয়, এবং সে সেটা প্রুভ করছে। তাইলে মানে তার দাবি হচ্ছে যে ডি থেকে ইলেকট্রন, এই ডি থেকে কোনো ইলেকট্রন যাবে না, সরবে না, জাম্প করবে না, কারণ তার জন্য তার যে এনার্জি দরকার, সে এনার্জি কোথায় পাবে? এই এনার্জিটা এখান থেকে এখানে ইলেকট্রন যাবে কোথায়? 3D কোথায় 4p, কি করে গেল? তো সে বলতেছে যে এখানে কেউ যাচ্ছে না, তো যাচ্ছে না, তাহলে কিভাবে সে ডি কে অ্যাকোমোডেট করতে থাকে? সে বলতেছে না, এটা 4d থেকে একটা অরবিটাল নিতেছে। তার মানে সে একটা অ্যামোনিয়া কোথায় অ্যাকোমোডেট করছে? 4s এ। তো সেখান থেকে সে একটা অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করছে। আরেকটা অ্যামোনিয়া আর দুইটা অ্যামোনিয়া কোথায় অ্যাকোমোডেট করছে? 4p তে অ্যাকোমোডেট করছে। 4p একটা ফাঁকা রেখে সে আরেকটা অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করছে হচ্ছে গিয়া 4d তে। কারণ তার প্রেসক্রিপশনে বলা আছে যেটা sp2d, তার প্রেসক্রিপশনে বলা আছে যেটা sp2d, এন্ড দিস ওয়েতে তখন কি হয়? sp2d ফর্ম করে, sp2d, এইভাবে sp2d প্রডিউস হয়। তার মানে এটা হচ্ছে sp2d হাইব্রিডাইজেশন। তাহলে তোমরা যখন এটা ডেসক্রাইব করতে যাবা, তখন তোমরা কি করবা? হাগিন্স থিওরি দিয়ে এক্সপ্লেইন করবা যে এটা sp2d হাইব্রিডাইজেশন হয়। এরপরের পার্ট হচ্ছে যে এটা শেপ দেখানো, এবং পরবর্তীতে আরেকটা হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার 4, এটা তো জাস্ট ইনফরমেশন দিলাম তোমাদেরকে। এবার আসলে এটা স্কয়ার প্ল্যানার, এটা স্কয়ার প্ল্যানার যে জিওমেট্রি সেটা দেখাতে হবে, এর যে স্কয়ার প্ল্যানার জিওমেট্রি সেটা দেখাতে হবে। এবং সেটা কিভাবে দেখাবা? এখানে ড্র করে দিচ্ছি। কপারকে সেন্টার করবা, কপারকে সেন্টার করে 1 2 3 4, সিম্পল। 1 অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া, 3 অ্যামোনিয়া এন্ড 4 অ্যামোনিয়া, ভেরি সিম্পল। এই হচ্ছে জিওমেট্রি, এটা হচ্ছে গিয়ে তার জিওমেট্রি। এন্ড দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে যে এটা প্যারাম্যাগনেটিক কেন। লাস্ট পয়েন্ট হচ্ছে যে কি করে বুঝবা যে এটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? কি করে বুঝবা যে এটা প্যারাম্যাগনেটিক? খুব সিম্পল একটা জিনিস, জাস্ট তোমাদেরকে জানানো হয় না, না হওয়া পর্যন্ত তোমরা জানো না, যখন আমরা বলে দিব তখন জেনে গেছে, এই আর কিছু না। ভেরি সিম্পল, প্যারাম্যাগনেটিক তারাই হবে যাদের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সোজা কথা। এর চেয়ে আর সহজ কি? তো প্যারাম্যাগনেটিক হচ্ছে গিয়ে তুমি যদি দেখো যে ডিস্ট্রিবিউশনে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ডিস্ট্রিবিউশনে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে ডিসাইড করবা যে এটা প্যারাম্যাগনেটিক। আর যদি দেখো না ডিস্ট্রিবিউশনে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, দেখবা তো আরো একটা एग्जांपल আছে, ডিস্ট্রিবিউশনে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, তাহলে বুঝবা যে ওটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো এটা মানে ইজিলি অবজার্ভ করতে পারবা তোমরা যে এটা কি ওয়েদার এটি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক। এটাই হচ্ছে আসলে কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন। তো টুডে সেশনে কি জানলাম আমরা? যে 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটাল, এন্ড আমরা তার দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশন জানলাম। ওকে, সো ভেরি ভাইটাল ক্লাস ছিল, এন্ড নেক্সট ক্লাসে আমরা রিমেইনিং পার্টটা শেষ করব ক্যারেক্টারিস্টিক্স এর। ওকে, তো বেস্ট অফ লাক।